ইউ। তুষি আবার হাসলো, খিলখিল করা মুক্ত বাতাসের মতো হাসি। আমার মতো বস্তির মানুষ তোমার কাছের, এসব তোমার মা শুনলে আবার বকা খাবে। ইউষা কিছু বলতেই যাচ্ছিল, আচমকা দরজায় টোকা দিল কেউ একজন। আধা ভেজানো দোরের ওই পাশে ইয়াসিরকে দেখে শশব্যস্ত দাঁড়িয়ে গেল মেয়েটা। তুষি উল্টো ঘুরে বসেছিল তখন। ইউষার হাব ভাব দেখে কৌতূহলে চাইল ঘুরে। পর্বতের মতো শটান দেহের ইয়াসির ঘাবড়ে দিল তাকেও। উঠল ধরফড়িয়ে। ইউষার কণ্ঠ মৃদু। ভাইয়া কিছু লাগবে? ইয়াসির চোখ আছে দাঁড়িয়ে। তুষিকে দেখে ভেতরে আর এলো না, এমনকি এক পল চাইলো না ওর দিকে। ওভাবে বলল, তোকে সেদিন একটা ভয় লাগতে দিয়েছিলাম না? হ্যাঁ হ্যাঁ লাগবে। নিঃশব্দে ঘাড় নাড়ল সে। ক্রস্ত কাবার্ডের দিকে পা বাড়ালো ইউষা। ঘরে আপাতত পিন পতন, নীরবতা, কোথাও কোনো শব্দ নেই। তুষির মনে হলো ওর নিঃশ্বাস বড্ড বেশি ভুসভুস করছে। ইয়াসিরের সামনে শ্বাস নেওয়া দুষ্কর। দম আটকিয়ে ঠোঁট টিপে রাখলো তাই। ইউষা ফাইল নিয়ে ছুটে এলো মিনিটেই। হাতে দিতেই হাঁটা ধরল ইয়াসির। এক পা এগিয়ে থামলো ফের। বলল মেঘমন্দ্র স্বরে, রাত অনেক হয়েছে, নিজেও ঘুমা, অন্যদেরও ঘুমাতে যেতে বল। মেয়েটা বাধ্যের ন্যায় মাথা কাত করলো। আচ্ছা। ইয়াসির চলে গেল। দেহটা নিরুদ্দেশতে ভেঙচি কাটলো তুষি। বিড়বিড় করলো মনে মনে, হুকুম নিয়ে এসেছেন, নিজেও ঘুমা, অন্যকেও ঘুমোতে বল। ঘুমাবো না, নো স্লিপিং, নো স্লিপ। তোর কি রে বিটকেল, তুই গিয়ে স্লিপ কর। ইউষা দরজা আটকে বলল। ভাইয়াকে দেখলেই আমার অনেক ভয় লাগে। তুষি আবার জায়গায় বসে পড়ল। বলল, লাগবে না। কেমন একটা বাসি রুটির মতো মুখ করে রাখে। তোমার ভাইয়ের মতো এমন দস্যুমার্কা ছেলে আমি কখনো দেখিনি। নট সি। একটু হেল্প করছিলাম, তাও সহ্য হলো না। বলে কি না অন্যকে ঘুমোতে যেতে বল। ইউষা মাথা নেড়ে হাসলো। প্রসঙ্গ কাটাতে বলল, আচ্ছা তুমি সবসময় চুলগুলো এমন কাকের বাসা করে রাখো কেন বলো তো? আঁচড়াতে পারো না? না, আগে দাদি বেঁধে দিত, আমি পারি না, এসব রং ঢং হয় না আমাকে দিয়ে। আমাকে বললেই তো হয়, আমি আছি কি করতে। ইউষা ঝট করে চিরুনি নিয়ে এলো, বসলোর পেছনে। এত ভালো লাগলো তুষির, হাসলো একটু। 5 ক্লিপ খুলে চুলে হাত দিল ইউষা। চিরুনি গলিয়ে বলল, তুষি, সপ্তাহে 2 দিন শ্যাম্পু করবে। চুলটা একদম চট পাকিয়ে জাতা হয়ে আছে। আমার ওয়াশরুমে শ্যাম্পু থেকে শুরু করে সব আছে, তোমার যা লাগবে নিয়ে নেবে, বুঝেছো? তুষি মাথা নাড়লো। ও আবার বলল, তোমার চুল কিন্তু বেশ লম্বা, শুধু কুকড়ে থাকাতে বোঝা যায় না, স্ট্রেট করলে দারুণ লাগবে। বুঝলো না মেয়েটা। সেটা কি? এই যে আমার চুল এমন। তুষি ঘাড় ফিরিয়ে চাইলো। তোমার মতো সুন্দর হবে? হ্যাঁ, করবে তুমি? না, আমি অত টাকা কোথায় পাবো? আরে আমার কাছে তো আছে, আমাকে তো বাবা প্রতি মাসে হাত খরচ দেয়। আমি ওসব খুব একটা খরচ করি না। দাঁড়াও, আম্মু কাল নানুর বাড়ি যাবে, তারপরেই তোমাকে পার্লারে নিয়ে যাব। আনন্দে খলবলিয়ে উঠল তুষি। তুমি কত ভালো উইশা, তোমার মতো এত ভালো মেয়ে আমি কোথাও দেখিনি। তুমিও ভালো আর তোমার ডাক্তার মশাইও ভালো, তোমাদের একসঙ্গে খুব মানাবে। ইউষার বুক ধক করে ওঠে। অয়নের নাম শুনলেও যেখানে লাল হয় গাল, সেখানে ইনিয়ে বিনিয়ে বিয়ের কথা কোনঠায় মেয়েটা তাকাতেই পারল না। কথা কাটাতে মিনমিন করলো, 2 বাজে তুষি, ঘুমাবে না? কাল আমার ক্লাস আছে, খুব সকালেই যেতে হবে। শুক্রবার। ঘড়ির কাঁটা 7-এর ঘরে। এক চোট জগিং সেরে মাত্রই বাড়ি ঢুকেছে আসির। এখন থেকে ওর ডিউটির সময় কম। হাতে যে 2টো কেস ছিল আরামসে মিটেছে সেসব। আপাতত খুব জরুরি কেস না হলেও ফিরতে রাত হওয়ার ঝামেলা নেই। ও সোজা ঘরে যাচ্ছিল, তখনই রান্নাঘর থেকে ছুটে এলেন তনিমা। স্বার্থ, সকালের খাবারটা আজ খেয়ে যা না বাবা। না, এত ভোরে খেতে পারি না আমি। সে তো জানি, কিন্তু কাল রাতে বৃষ্টি হলো না, খিচুড়ি করেছিলাম সবার জন্য। তুই এত পছন্দ করিস, একটু অন্তত মুখে দিয়ে যা। ইয়াসির হার মানল। কোমলমতি মায়ের ওপর না করতে পারল না। মাথা নাড়তে তনিমা খুশি হয়ে গেলেন। নিজে এসে টেনে দিলেন চেয়ারটা। বস বস, আমি নিয়ে আসছি। অয়ন পুরোপুরি তৈরি হয়ে নেমেছে। হাতের ভাঁজে অ্যাপ্রন আর গলায় স্টেথো ঝুলিয়ে দাঁড়ালো এসে। ওকে দেখে অবাক হলো খুব। বলল। ইয়াসিরের জবাব শান্ত, তুই টেনে দক্ষিণে নিয়ে আয়।
হেসে ফেলল অয়ন। সে হাসি মুছে গেল তুষিকে দেখতেই। দুহাতের মাঝে এক গাদা প্লেট বাটি নিয়ে হাজির হয়েছে মেয়েটা। এক পল চেয়ে মুখ ফিরিয়ে নিল অয়ন। তাকালো না, ভুলেও না। কাচের ভেজা প্লেটগুলো টিস্যু দিয়ে মুছে মুছে প্রত্যেকটা চেয়ারের সামনে রাখলো তুষি। আজকে হাতটা মোটামুটি পাকা হলেও প্রথম দিন প্রচণ্ড কেঁপেছে। মনে হয়েছে ঠাস করে পড়ে টাস করে ভেঙে যাবে সব। ইয়াসিরের সামনের প্লেটটা খুব রইসয়ে রাখলো সে। তনিমা এলেন একটু বাদে, বড় গামলা ভরা খিচুড়ির সাথে কষা মাংস। আস্তে আস্তে ইউসা, মিন্তু, সাইফুল সবাই এলো। তনিমা শুধালেন। তোর মা কোথায়? মিন্তু জানালো। রেডি হচ্ছিস, বের হবি না? তনিমা সাইফুলকে বললেন। খালাম্মা, শরীর কেমন একটু জানিও ভাই। শোনার পর থেকে বেশ চিন্তা হচ্ছে। মাথা নাড়লেন তিনি। জানাবো ভাবি, আমি তোকে দিয়েই চলে আসবো আবার। রেশমি জয়নবের খাবার দিতে গিয়েছে। বাকিরাও খাওয়া শুরু করলো। তুষি খেয়েছে সবার আগে। খিচুড়ি হতে থালা ভরে ওকে খেতে দিয়েছেন তনিমা। ভদ্রমহিলা এত ভালো, অথচ পেটে এমন কুমির জন্মেছে কি করে কে জানে। খেতে ব্যস্ত ইয়াসিরকে দেখে ফের ভেঙচি কাটল তুষি, কিন্তু প্রাণ ভরে শ্বাস নিলেন তনিমা। কি এক বাজে অভ্যেস, সকালে ফ্রেশ হয়ে খেতে পারে না। যাক, আজ অন্তত খাচ্ছে। সাথে ভয় হলো একটু আধটু। শওকত এখনো ঘুম থেকে ওঠেননি। উঠে ফ্রেশ হয়ে তৈরি হতে হতে নিশ্চয়ই অনেক সময় লাগবে। ততক্ষণে ইয়াসিরের খাওয়া শেষ হলেই হয়। এক চামচ খিচুড়ি তুলে বললেন। আর একটু দেই? না। পানির গ্লাস তুষির হাতে ওই পাশেই ছিল। নিতে হাত বাড়ালো অয়ন। মেয়েটা এগিয়ে দিল সাথে সাথে। অয়নের চোখ মুখ থমকালো অমনি। চাইলো মাথা তুলে। সৌজন্যতায় তুষি হাসলেও নজর নামিয়ে নিল সে। কাল তুষির দিকে এক সেকেন্ডের জন্য হলেও ওর দৃষ্টি অন্যরকম ছিল, যেটা পাপ, মহাপাপ। সম্পর্কে ওর বড় ভাইয়ের বউ তুষি, তার দিকে একটুখানি বাঁকা চাউনিও ঠিক নয়। না, এই মেয়েকে এড়িয়ে থাকতে হবে। দরকার নেই কোনো ভালো মানুষের। সবার খড় মাঝে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে নামলেন শওকত। কোট প্যান্ট পড়া ভদ্রলোকের হাব ভাব তাড়াহুড়োর খুব। ফ্যাক্টরিতে একটু ঝামেলা হয়েছে। ইয়াসিরকে তিনি লক্ষ্য করেননি, করার কথাও নয়। ও তো সকালে খেতে বসে না কখনো। ব্যস্ত হাতে চেয়ার টেনে বসলেন শওকত। তনিমা, তাড়াতাড়ি খাবার দাও, বুঝলে? এত দেরি হলো। কথার মাঝে দুম করে উঠে দাঁড়ালো ইয়াসির। চেয়ার পিছিয়ে যাওয়ায় উৎকট একটা শব্দ হলো ফ্লোরে। বাড়ির সকলে শঙ্কায় কিছু নড়ে চড়ে বসলেন। অয়ন মুখ দেখা দেখি করলো চাচার সাথে। মিন্তু ইউসা খেতে ভুলে গেছে। তনিমার চেহারা কাঠ। ততধিক চমকে গেলেন শওকত। এই সময় অপ্রত্যাশিত ইয়াসির ঠিক তার মুখোমুখি দাঁড়িয়ে স্তম্ভিত নয়নি স্ত্রীর পানে চাইলেন তিনি। ইয়াসিরের টাটু শব্দ নেই। একটা খালি প্লেট টেনে চুপচাপ হাত ধুলো। সফেদ পাতলা টিস্যু তুলে রওনা করলো ঘরে। অয়ন ডাকতে নিলে থামালেন সাইফুল। বিমর্ষ গলায় বললেন। লাভ নেই, ও আর আসবে না। শওকতের চেহারায় মেঘ। অমানিসার একটা লম্বা রেখা ফুটেছে আদল জুড়ে। বিরস হেসে বললেন। আমাকে দেখছে না, আসবেই বা কেন? তনিমা, একবার আমাকে জানাতে, ও আছে জানলে আমি না হয় পরে বসতাম। ভদ্রমহিলা উত্তর দিতে পারলেন না। স্বচ্ছ অক্ষিকুট ভরে উঠল জলে। ভেজা গলায় বললেন। টুসি, স্বার্থর খাবারটা একটু ঘরে দিয়ে আসে তো। বিভ্রমে ডুবতে থাকা মেয়েটা নড়ে উঠল এবার। ইয়াসিরের রুমে ওর যাওয়া বারণ, কিন্তু তনিমার টলমলে চোখ দেখে আর মানা করতে পারল না। চুপচাপ ঘাড় নেড়ে প্লেট তুলল হাতে। ইয়াসিরের ঘরের সামনে এসে থামলো তুষি। ভয়ে ঝলসে যাচ্ছে ভেতরটা। মনে পড়লো গতবারের কথা, কেমন হুঙ্কার দিয়ে বলেছিল। আমার ঘরে দরজাও আসবে না। আতঙ্কিত তুষি আস্তে করে পর্দা সরায়। ভেতরে কেউ নেই দেখে সাহস হয় একটু। চটপট ঢুকলো সে। মনের মধ্যে প্লেট রেখে ছুটে আসার চিন্তা, কিন্তু ওয়াশরুমের দরজা বাইরে থেকে লাগানো। কোথায় গেল লোকটা? কৌতূহলে এদিক ওদিক চাইল তুষি। চোখ পড়ল বারান্দায়। ইয়াসির দাঁড়িয়ে, আঙ্গুলে জল করছে সিগারেটের মাথা। সাদা কালো ধোয়া দেখে ও নাক চোখ কুচকালো। মনে মনে বলল, বিটকেল ব্যাটা স্মোক করে? একে ভালো ভেবেছিলাম। সেম মাই ভাবনা। সে ও আর দাঁড়ালো না। লোকটা দেখে ফেলে আস্ত গিলে খাবে। তড়িঘড়ি করে পালালো তাই। নিচে সে দেখলো টেবিল প্রায় ফাঁকা পড়ে আছে। কেউ নেই, শুধু ইউসা আর মিন্তু চুপচাপ খাচ্ছে। দুজনেরই মুখ কালো। বাকিদের প্লেটের খাবারও একই রকমই রাখা। কেউ খায়নি নাকি? এতক্ষণ তারার মতো জ্বলতে থাকা তনিমাও নিরস চিত্তে বসে। তুষির মনে খটকার একটা সূক্ষ্ম পোকা কিলবিলিয়ে উঠল।
বুড়ো লোকটা বসতে ইয়াসির অমন চলে গেল কেন? এদের মাঝে কি কোনো বিশেষ গল্প আছে? সৈয়দ ভিলা শুনশান ফাঁকা। আইরিন আর তুষি ছাড়া একটা মানুষও নেই। মিন্টু ক্লাস টেস্টে ফেল করেছে, সেজন্য অভিভাবকদের তলব পাঠিয়েছে স্কুল কর্তৃপক্ষ। রেহনুমা, সাইফুল কেউ নেই বলে রেশমিকে সাথে নিয়ে রওনা করেছেন তনিমা। ইউষা ক্লাসে, ইয়াসির থানায়, অয়ন ক্যাম্পিনে। যে যার গন্তব্যে থাকায় বসার ঘরের বিশাল সোফায় হাত পা ছড়িয়ে বসেছে তুষি। আপাতত তার কাজ বাজ নেই। রেহনুমা বাড়িতে না থাকায় চারিদিকে শুধুই শান্তির হাওয়া বইছে। তুষি এই ফাঁকে একবার পালিয়ে যাবে ভাবলেও ওসব ভাবনায় অটল থাকতে পারল না। একে গেট লক, তালা কোথায় জানে না। দুয়ে ভেগে গেলেও বা ইয়াসির যে মানুষ, ঠিক গর্ত থেকে টেনে বের করে আনবে। তুষির চোখে পড়ল টেলিভিশন। অমনি স্বতঃস্ফূর্ত চিত্তে রিমোট তুলল হাতে। বাটনে প্রেস করতে যাবে, আচমকা ছো মেরে নিয়ে নিল কেউ একজন। হতভম্ব চোখে ফিরল মেয়েটা। আরিন রুক্ষ স্বরে বলল, টিভিতে হাত দিয়েছো কেন? আর সোফায় বসলে যে? ওঠো, এসব বাড়ির লোকদের জন্য, কাজের মেয়ের জন্য নয়। তুষির কপালে ভাঁজ, চোখে মুখে বিরক্তি। কথাবার্তা না বলে উঠে দাঁড়ালো তাও। আইরিন বলল, ছোট মামি নেই বলে ভেবো না কাজ থেকে বেঁচে যাবে, আমি কিন্তু আছি। ওর স্বর ছোট। এখন আবার কি কাজ? কি কাজ মানে? কাজের মেয়ের যা কাজ তাই। মামি যাওয়ার আগে আমাকে বলে গিয়েছেন ওনার ওয়াশরুমটা নোংরা হয়েছে, তোমাকে দিয়ে পরিষ্কার করিয়ে রাখতে। তুষির মাথায় পাহাড় ধসে পড়ল। কণ্ঠ শ্রিঙে নিয়ে বলল, আমি টয়লেট পরিষ্কার করব? এত অবাক হওয়ার কি আছে? তোমাকে রাখা হয়েছে কেন? এসব কি আমি করব নাকি? তুষি ধপ করে বসে পড়ল সোফায়। মুখ গোজ করে বলল, আমি পারবো না, মগের মূল্যক নাকি? মাই সেলিব্রিটি ইমেজ ইজ ডিস্টরয়। ওয়াশিং, জামা কাপড়, মোছামুছি, হোম, এখন আবার টয়লেট ক্লিনিং। নো, আই ডু নট। আইরিন বুকে হাত গুজে বলল, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি বরং ছোট মামিকে ফোন করে বলি তুমি পারবে না। তারপর মামি ইয়াসির ভাইকে ফোন করবেন, আর ভাইয়াকে ফোন করলে। পথিমধ্যে লাভ দিয়ে তাড়ালো তুষি। নো নো নো, প্লিজ প্লিজ, করে দিচ্ছি। চতুরের ন্যায় হাসলো আইরিন। দ্যাটস লাইক এ গুড গার্ল। জিনিসপত্র সব ওয়াশরুমে রাখা আছে, যাও। খুব অনীহায় অসহায় মুখ করে পা বাড়ালো মেয়েটা। বুকটা তার দ্বিখণ্ডিত কষ্টে। এখন কিনা লোকের কমর ধুতে হবে? ছি ছি, তুষি ছি। মেয়েটার প্রস্থান পথে চেয়ে ক্রূর হাসলো আইরিন। দুহাত ছেড়ে বসলো সোফায়। টেনে টেনে বলল, যাও তুষি যাও, মজার টের পাবে এবার। সারপ্রাইজ রেখে এসেছি তোমার জন্য। তুষি নাক চোখ বন্ধ করে সোজা ওয়াশরুমের সামনে গিয়ে দাঁড়ালো। মনটা খুব করে বলছে, ঘরে কত দামি দামি জিনিস, কিছু চুরি কর তুষি, একটা কিছু চুরি কর। কিন্তু না, আজ আর সাহসী কুলোলো না ওসব। বাড়িতে শুধু আইরিন আছে, যদি দেখে টেকে ফেলে এ মেয়ে ঠিক কেস খাইয়ে দিবে। মুখ কালো করে ওয়াশরুমের দরজা ধাক্কা দিল। টাইলসের মেঝেতে ডান পা ছোঁয়াতে হড়কে গেল সেটা। সঙ্গে সঙ্গে ধপাস করে পড়ে গেল তুষি। ফ্লোরে পিচ্ছিলতার মাথাটা সজোরে গিয়ে ঠুকলো শক্ত বেসিনের সাথে। প্রচন্ড ব্যথায় মা গো বলে চেঁচিয়ে উঠল সে। বসার ঘরে বসে সে চিৎকার শুনছে আইরিন। আনন্দে ছলকে উঠল সে। বাড়ল ঠোঁটের হাসি। ওয়াশরুমের মেঝেতেও সাবান ঘষে রেখে এসেছে, সেদিনের প্রতিশোধ করায় গন্ডায় বুঝে নেবার আশায়। ওকে দিয়ে ঘর মোছানো, গায়ে ময়লা পানি ঢালা, নেট ঠেলা সামলা এবার। তক্ষুনি দরজা লকে চাবি ঘোরানোর শব্দ হলো। ক্রস্ত ঘাড় ফিরিয়ে চাইল আইরিন। ইয়াসির ঢুকেছে। মেয়েটার চোয়াল ঝুলে গেল তাতে। ভয় ডরে ফ্যাকাশি মুখ নিয়ে ঝট করে উঠে দাঁড়ালো সে। এই রে, ইয়াসির ভাই তো এ সময় কখনো আসেন না বাড়িতে, আজকেই কেন? মানুষটা যখন দোরগোড়ায়, তুষির পরের চিৎকার ছুটে এলো নিচে। আইরিন চোখ খিচে জিভ কাটলো অমনি। গেল রে, গেল, সব গেল। ইয়াসির তাজ্জব বিস্মিত প্রশ্ন করলো হতভম্ব হয়ে। কি চিৎকার করছে? আইরিন চটজলদি উত্তর দিতে পারলো না, তুতলে উঠলো। মামা মানে তো। ইয়াসির বাকি কথা শুনলো না, দাঁড়ালো না এক মুহূর্ত। ঝড়ের বেগে ছুটলো সিঁড়ির পথে। তুষির কপাল ফেটে গেছে, রক্ত নামছে এক পাশ বেয়ে। পায়ের গোড়ালির যন্ত্রণায় বিবশ। আচমকা পড়ায় পিঠের হাড়েও লেগেছে খুব। উঠতে গেলে ব্যথা বাড়ছে আরো। গঙ্গাতে গঙ্গাতে ফের চেঁচালো, শুনতে পাচ্ছ? আমাকে একটু ধরবে? তুষি আইরিনকে ডাকছিল। বাড়িতে তো আর কেউ নেই। তক্ষুনি দুরন্ত হাতে দরজা ঠেললো ইয়াসির। মেঝেতে লেপ্টে থাকা তরুণীকে দেখে চোখ ঠিকরে এলো প্রায়। মেয়েটার ফর্সা কপালে রক্ত,
হাত দিয়ে চেপে ধরলো, কবজি ছুঁয়ে না হাত দিয়ে চেপে ধরলেও কবজি ছুঁয়ে নামছে। আওয়াজ শুনে মাথা তুলে চাইল তুষি। ইয়াসিরকে দেখে ভরসা পেল কিনা জানা নেই। পানসে মুখে বলতে চাইল কিছু, তবে সময় মানুষটা দিল না। বিদ্যুতের মতো এসে ঝট করে কোলে তুলল কে। তুষি চমকে গেল, স্তব্ধ হলো। টাল সামলাতে ধরফড়িয়ে জড়িয়ে ধরল গলা। পুরন্ত দুই ঠোঁট মিলে হা করে চেয়ে রইল। তারপর ঘরে কেবল এসে দাঁড়িয়েছে আইরিন। অনাকাঙ্ক্ষিত অপ্রিয় এই দৃশ্য মাথায় বাজ পড়ল তার। অথচ এসব দেখার দায়িত্ব ইয়াসির নিল না। তুষিকে কোলে নিয়ে সোজা নিজের ঘরে ঢুকে গেল। খোলা জানালা গলে এক ঝাঁক সোনালি রোদে সে মেঝের বুকে বসেছে। সে আছে তপ্ত ঘরদোর। মার্বেল ফ্লোরে বুটের খটখট শব্দ তুলে ইয়াসির সোজা তুষিকে খাটিয়ে এনে বসালো। মেয়েটার চোখ জুড়ে তখন অপার বিস্ময়ের মেলা। ইয়াসিরের ঠান্ডা নির্লিপ্ত চেহারা বড় আশ্চর্য বনে চেয়ে রইল সে। তুষি স্বপ্নেও ভাবেনি মানুষটা ওকে সাহায্য করবে। গভীর সমুদ্রে জেগে ওঠা টুকরো দ্বীপের মতো আশ্রয় হবে এক্ষুনি। ইয়াসির কোনো কথা বলল না, একটা প্রশ্ন করলো না ওকে। বিদীর্ণ নীরবতার ঝুলি ভেঙে ড্রয়ার খুলল টেবিলে। সাদা ফার্স্ট এড বক্সটা নিয়ে ফের বসলো সামনে। তুষির রক্তে ভেজা চুলগুলো লেপ্টে ছিল গালে, কপালে ক্ষত অর্ধেক ঢেকে গেছে তাতে। ইয়াসির সময় নিল, যেন ভাবলো কিছু। পরপরই নিঃসংকোচে আঙ্গুলগুলো চালিয়ে চুল নিয়ে গুজে দিল কানে। সঙ্গে সঙ্গে তুষির বুকের ভেতর কিছু একটা দুম করে লাগলো। কোনো হাতুড়ি ঘা কিংবা কুঠারের কোপ হবে কিছু একটা। ইয়াসিরের তুলোয় অ্যান্টিসেপটিক লাগিয়ে চেপে ধরল ক্ষততে। মেয়েটা সামান্য নড়ে উঠল ব্যথায়, অথচ টাটু শব্দ নেই। মুখ দৃষ্টি অচল তার, অচল জিভের ডগা। ইয়াসির নিঃশব্দ নিশ্চুপ। ভীষণ স্বাভাবিক তার চেহারা। রক্তাক্ত কাউকে সাহায্য করা তো অস্বাভাবিক কিছু নয়, কিন্তু খুব কাছাকাছি বসে থাকা মনোযোগী নিখুঁত আর অদ্ভুত যত্নশীল মানুষটাতে জাগতিক সমস্ত নিবেশন ঝেলে দিল তুষি। এতটা মুখোমুখি কাছাকাছি বসে ইয়াসিরকে আরো ভালো করে দেখল সে। তীক্ষ্ণ গড়নের মাঝে দুটো চিকন চোখ, আহামরি দৃঢ় চোয়াল, স্থূল ভ্রুয়ের সাথে সোজা ধারালো নাকের ডগা, নিটল ওষ্ঠপুট ঈষৎ লাল, সামান্য উঁচু নিচু। ঠিক নিচে ঠোঁটের ডান দিকে ছোট্ট একটা তিল। তুষির নজর বিতল ইয়াসিরের চোখের দিকে। খুব গভীর আর রহস্যময় ওরা। অন্ধকার রাতের মতো কালো দুটো মণি, বাঁকা কালো পাপড়িগুলো কেমন আশ্চর্য রকম আকর্ষণীয়। হঠাৎ চোখ তুলল ইয়াসির। ঠাড় চাউনিতে তুষি থতমত খেলো, নজর সরালো এদিক সেদিক। ইয়াসির ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করলো। তার স্পর্শে সুরক্ষা ব্যতীত ভিন্ন কিছু নেই। খুব সাবলীল শুধালো। ব্যথা করছে? দুপাশে মাথা নাড়ল তুষি, বোঝালো করছে। করারই কথা। তোমার জায়গায় উষা হলে এতক্ষণে দুবার সেন্সলেস হয়ে যেত। তুষি চুপ। ইয়াসিরের নজর পড়ল পায়ের দিকে। ফর্সা গোড়ালি ফুলে একাকার। সেখানে নিজের ঠান্ডা হাত ছোঁয়াতে ছিটকে উঠল মেয়েটা। ইয়াসিরের মুখের দিকে ফিরল। চোখ মুখ কুচকে বসা তুষি প্রমাণ দিল কি সাংঘাতিক লেগেছে পায়ে। শ্বাস ফেলল ইয়াসির। ফোন বের করে কল করলো কাউকে। তুষির হঠাৎ গা গুলিয়ে এলো। টের পেল কান মাথা চোখ সব ঝাপসা হয়ে এসেছে। ঠোঁট নেড়ে বলল। সহসা উঠে এলো ইয়াসির। জগ থেকে পানি ঢাললো গ্লাসে। তুষি আধশোয়া বসে। ইয়াসির গ্লাসে গিয়ে দিল। কাপা হাতটা বাড়ালো সে। শীর্ণ আঙুলের ঠকঠকানি দেখে ভ্রু বাঁকায় মানুষটা। গ্লাস ধরার আগে ঢলে পড়তে গেল তুষি। হতবুদ্ধি ইয়াসির ঝট করে এক হাত দিয়ে ধরে ফেলল ওকে। একটা হাওয়াই মিঠাইয়ের মতো তুলতুলে শরীর এসে মিশল তার বুকের ভেতর। ঠিক বক্ষভাগের মাঝখানে মাথা ঠেসে পড়ে রইল তুষি। ইয়াসির চমকে গেছে, অবাক হয়েছে। পরপরই গাল চাপড়ে ডাকলো। এই চোর, এই মেয়ে। তুষির জবাব নেই। নেতিয়ে পড়া ঘাড় দেখে জ্ঞান হারিয়েছে বুঝলো ইয়াসির। তার শক্তপোক্ত চেহারার উদ্বেগ গেল কিছু। অস্থির চিত্তে আশেপাশে চাইলো একবার। সে সময় ঘরের দরজায় দাঁড়িয়ে আইরিন। মুখ জুড়ে অমাবস্যা তার। বিমর্ষ চোখে চেয়ে রইল ইয়াসিরের বুকে থাকা তুষির দিকে। ওকে দেখতে প্রশ্ন ছুড়ল মানুষটা। ও ছোট মায়ের ঘরে কি করছিলে? আইরিনের বুক ধরফর করে উঠল। হঠাৎ প্রশ্নবাণে ভরকালো আরো। ঢোক গিলে বলল। আমি জানি না। ইয়াসির দ্বিতীয় কিছু বলল না। বুক থেকে সরিয়ে তুষিকে শুইয়ে দিল বালিশে। আইরিনের গা জ্বলে গেল তাতে। একে পরিকল্পনা পণ্ড হওয়া, তার উপর এসব। ক্রোধের স্ফুলিঙ্গ বুকে ঠেসে দাঁত কিরমির করে চলে গেল সে। ইয়াসির ডাক্তার ডেকে এনেছে। মাঝবয়সী মহিলা তিনি।
তনিমার খুব ভালো বন্ধু। দুজন একই কলেজে পড়তেন। ভদ্রমহিলা ততক্ষণে স্কুল থেকে ফিরেছেন। তুষির জ্ঞান আসেনি এখনো। মেয়েটার অবস্থা দেখে তনিমা খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন। গায়ে হাত রাখতে আটকে উঠলেন। পরের দফায় তুষির জ্বর উঠেছে, পুড়ে যাচ্ছে শরীর। ঘরে তখন 4 জন মোট। ইয়াসের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে। তনিমা তুষির মাথার কাছে বসেছেন। ভদ্রমহিলা নিজের মতো পরীক্ষা করলেন পাটাকে। বললেন,